দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভি নিয়মিত আয়োজন মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি বুনন। আমাদের শৈশব ও কৈশোর নিয়ে বেশ খানিকটা উদাসীনতা আছে সচেতনতার অভাব, সেটা সন্তানদের মাঝে হোক কিংবা পিতামাতা। এই সময়টা যদি সঠিক দিক নির্দেশনা না দেওয়া হয় তবে আপনার আদরের সন্তান বিপথে ধাবিত হতে পারে। পারিবারিক সমস্যা কিংবা বন্ধুদের পাল্লায় পড়ে শৈশব ও কৈশোরের জীবনে মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় শৈশব ও কৈশোর জীবনে মানসিক রোগের ধরন ও প্রয়োজনীয় চিকিৎসা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিস্টকে। আমাদের সাথে আছেন ডক্টর নুরি আলম সিদ্দিকী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ইউকে এবং পরিচালক অ্যাথনা লিমিটেড। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ভাই, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই স্পর্শকাতর একটা টপিক, যেটা হচ্ছে আমরা শিশু কিশোরদের এই সময়টা থেকেই আসলে কিন্তু একটা মানুষের ভিত্তি প্রস্তর স্থাপন হয়ে থাকে, যেটা আমরা বলে থাকি। কোন কোন ধরনের সমস্যাগুলো আসলে দেখা যেতে পারে এই শিশু কিশোর বয়সে, মানসিক সমস্যার কথাগুলো যদি বলে থাকি? সবার আগে ধন্যবাদ আরটিভিকে আর মার্কেন্টাইল এবং বেনি বুনন, যারা এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারছে এবং বাংলাদেশের ভিতরে যথেষ্ট সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এর জন্য। তো অনেক অনেক অভিনন্দন। আপনার কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। কৈশোর এবং শৈশব জীবনে মানুষের একটা হচ্ছে মানসিক বিকাশ, আরেকটা হচ্ছে গিয়ে আনফর্চুনেটলি মানসিক বিকৃতি। তো মানসিক বিকাশ সেটা হচ্ছে গিয়ে এটা আন্ডারে কিছু জিনিসপত্র, কিছু রোগ হয়তো থাকতে পারে মানসিক, যেগুলো হয়তো ডেভেলপ করতে পারে। আর মানসিক বিকৃতি ওটার পার্টিকুলার কিছু সিমটম শুরু হয়ে যায়, যে একটা শিশু কিশোর বা কৈশোর জীবনে কি ধরনের বিভিন্ন রকম যে তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা ডেভেলপ করে, ওইখান থেকে যাতে ওরা বুঝতে পারে যে এখান থেকে ইন ফিউচার বা ভবিষ্যতে একটা মানসিক রোগ হতে পারে। এবং এটা হলে একটা বাচ্চার ভবিষ্যৎটা অনেকখানি নষ্ট হয়ে যায় এবং বাবা মার জন্য এটা অত্যন্ত দুঃখের খবর, কারণ ওরা চায় সন্তানটা ভালোভাবে হোক, বড় হোক, কিন্তু আনফর্চুনেটলি এই সময় এই এখনকার এই সময়তে যদি ওরা ধরতে না পারে তাহলে একটা মানসিক রোগ তৈরি হতে পারে। তো আমরা ওই দিকে ফোকাস করব। তো এটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমরা সবার আগে বাবা মারা যেটা ফলো করবে সেটা হচ্ছে গিয়ে প্রতিটা বাবা মা তার সন্তানদের আচার আচরণ জানে। ছোটোকাল থেকে যখন বড় করে নিয়ে আসে, একটা ছেলে হোক মেয়ে হোক, তার আচার আচরণ জানতে পারে। সবার আগে যেটা ওদের নজরে পড়া উচিত বাবা মার পড়বে সেটা হচ্ছে আউট অফ দি ক্যারেক্টার। মানে হচ্ছে বাচ্চাটা আগে যেটা করতো এখন দেখা যাবে সেটা করছে না। সে হয়তো আগে রেগুলার স্কুলে যেতে চাইতো, খেলাধুলা করতো, বাইরে যেত, কিন্তু এখন সে সেটা করতে চাচ্ছে না। সে স্কুল যেতে যাচ্ছে না বা খেলাধুলার প্রতি কোনো নাই। তারপরে বাসায় যে কমিউনিকেশনটা থাকে বাবা মার সাথে বা অন্যান্য সবার সাথে, সেখানেও একটা ব্যাঘাত ঘটবে। দেখা যাবে আগের মতো করে কথা বলছে না, খেতে আসতেছে না, নিজেকে রুমের ভিতরে আটকে রাখতেছে। এবং কিছু কিছু হয়তো দেখা যাবে কোনো ক্ষেত্রে তাদের ভিতরে কিছু কিছু ডেভেলপ করতেছে, কিছু কিছু আচরণ যেগুলো আগে কখনোই ছিল না। যেমন ধরেন একটা বাচ্চা যে খুব হাসি খুশি ছিল, বাইরে আসতো, কথা বলতো, সবার সাথে মিশতো, সে হঠাৎ করে দেখা গেল যে বাথরুমে দরজা আটকে বসে আছে, 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বের হচ্ছে না। কখনো বাথরুমে বাইরে থেকে শোনা যাচ্ছে সে একা একা কথা বলতেছে ভিতরে, হয়তো সে পুতুল নিয়ে কথা বলতেছে বা তার কোনো একটা কিছু, কিন্তু সে একা একা কথা বলছে, কখনো কল্পনার জগৎ থাকতে পারে সেরকম। তারপরে আরেকটা সময় আমরা অনেক সময় দেখি যে ওরা নিজেকে আইসোলেশন করে ফেলে রুমের ভিতরে, রুম থেকে বেরোচ্ছে না। আত্মীয় স্বজন আসতেছে, হয়তো অন্যান্য পরিচিত মানুষ আসতেছে, যাদের সাথে ও আগে মিশতো, কথা বলতো, কিন্তু আসতেছে না। ছেলে বা মেয়েদের ক্ষেত্রে সেলফ কেয়ারটা দেখা যাবে মারাত্মক রকম চেঞ্জ চলে আসছে। লাইক ছেলেদের বিশেষ করে দেখা যায় চুল কাটতেছে না, হয়তো অনেক লম্বা হয়ে গেছে চুল, বাবা মারা এনকারেজ করতেছে, বাবা তোমার চুল বড় হয়ে যাচ্ছে, না আমি ঠিক আছি। সেরকম যে ছেলে জীবনে দাড়ি রাখতো না, হঠাৎ করে দেখা গেলো গোফ দাড়ি বড় হতে হতে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ইসলামিক কালচারে দাড়ি রাখা ভালো, কিন্তু দেখা যাচ্ছে আউট অফ দি ক্যারেক্টার, কারণ সে তো এই বয়সে রাখার কথা ছিল না, কিন্তু কখনো রাখতও না, কিন্তু হঠাৎ করে আসলো। আবার অনেক সময় অনেক পেশেন্টদের বাবা মাকে বলতে শুনি যে তারা বলে যে ওরা আয়না, ঘরের গ্লাস এগুলো কাপড় দিয়ে ঢাকে, ছবি যেগুলো আছে ঘরের ভিতরে এগুলো কাপড় দিয়ে ঢেকে রাখে, ঘরের পর্দা সবসময় আটকে রাখে, ঘর অন্ধকার করে রাখে, মাঝে মাঝে কোনো রকম সূর্যের আলো ঢুকতে দিতে চায় না, এই ধরনের। তো এইগুলো হচ্ছে আউট অফ দি ক্যারেক্টার কিছু আপনার আমি বলবো সিমটমস, যেগুলো বাবা মার আইডেন্টিফাই করা উচিত। আর ওই যে বললাম যে 2 ধরনের রোগ আছে, একটা হচ্ছে বিকাশ, যেটা পার্সোনালিটি ডেভেলপ করে, যেটা মুড থাকে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, এগুলো। আর একটা হচ্ছে বিকৃতি। বিকৃতিটা থাকে আপনাদের ইংলিশে বলে সাইকোটিক ডিসঅর্ডার,
যেটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। কারণ মুড ডিসঅর্ডার যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে ডিপ্রেশন বা এগুলো ট্রিটমেন্টটা খুব ইজি, এবং ট্রিটমেন্ট করলে হয়তো 1-2 বছরের ভিতরে মানুষ ভালো হয়ে যায়। কিন্তু সাইকোটিক ডিসঅর্ডার এগুলোকে এন্ডিউরিং মেন্টাল হেলথ ডিসঅর্ডার বলে। এর মানে হচ্ছে গিয়ে এগুলো চিকিৎসা না করলে একটা ছেলের ভবিষ্যৎ বা একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা যে বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি যে এই যে রোগগুলোর আসলে কারণ কি, বা এটা কি বংশগতি বা কোনো তার এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর, এগুলো আসলে কতটুকু প্রভাব ফেলে? কিছু আছে বংশগত, সেগুলো আপনার আমরা যেটা বলি জেনেটিক লিঙ্কস, ওগুলো থাকে। কিছু আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে হচ্ছে গিয়ে মানুষটা যে বড় হচ্ছে তার পারিপার্শ্বিকতা, তার উপরে ডিপেন্ড করে। কিছু হচ্ছে পার্সোনাল প্রবলেম, মানে যে তার ভিতরে যে একটা অশান্তি, বা অনেক সময় সে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, বা নিজেকে সেভাবে বহিঃপ্রকাশ করতে পারছে না, সেগুলোর জন্য হতে পারে। কিছু আছে আপনার সামাজিক মানে অবক্ষয়ের কারণে। সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে সমাজের অন্যান্য মানুষগুলোর সাথে চলতে যেয়ে, যেটা আমি বলতে চাই না যে ওরা আসলে খারাপ, মানে অসৎ সঙ্গ, যেটা এক কথায় বলা যায়, সে কারণেও হতে পারে। আবার কিছু আছে ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, এখনকার দিনে আপনার তো ড্রাগের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, সেগুলোর কারণে হতে পারে। তবে যদি আমরা এটাকে ক্লাসিফাই করি তাহলে আমি বলবো যে জেনেটিক লিঙ্ক যেগুলো, সেগুলোর সংখ্যা কিন্তু খুব কম, খুব বেশি না। সো এটা একটা গুড নিউজ আমাদের দেশের মানুষের জন্য, যে কারো একটা বাচ্চা যদি একটু মানে অসুস্থ থাকে, নট নেসেসারি তার ফ্যামিলিটা ক্যারি করতে থাকবে, তাই না? এটা অনলি অল্প কিছু সংখ্যক মানুষ বা অল্প সংখ্যক কিছু মানে রোগ আছে যেগুলো হয়তো ক্যারি করে। বাট মোস্ট অফ দি টাইম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে বিগ ফ্যাক্টর। মানে হচ্ছে কি তার পারিপার্শ্বিকতা, সমাজে তার বাসার যে কন্ডিশন সেটা খুব ইম্পর্টেন্ট, তার বন্ধুবান্ধবের কন্ডিশন সেটা ইম্পর্টেন্ট, তার জীবনে তার মেইন লেখাপড়া যদি হয় তাহলে সেই লেখাপড়া প্রতিষ্ঠানে কিভাবে কাজ করতেছে সেটা ইম্পর্টেন্ট, যদি চাকরিজীবী হয় তাহলে চাকরির ওখানে কর্মপরিবেশটা কেমন। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমি বলবো যে হ্যাঁ জেনেটিক লিকটা কম, বাট মেইন হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এবং সেটা তো একদমই শিশু যে বয়স থেকে তখন থেকেই আসলে পরিবেশগত বিষয়গুলো অনেকটুকুই তার পার্সোনালিটি ডেভেলপমেন্টেও আসলে প্রভাব পড়ছে। সাইকোটিক ডিসঅর্ডারের কথা আমরা শুনছিলাম, তো এই যে বিষয়টা, এটা আসলে কি এবং কি করে ইনিশিয়াল সিমটমগুলো আসলে কেমন থাকে, এবং বাবা মারা কি করে আসলে বুঝতে পারবেন? ওই একটু আগে যেটা শুরু করেছিলাম সেটাই, সবার আগে বাবা মাকে বুঝতে হবে যে আমার বাচ্চাটা আগের মতো নেই। আচ্ছা, আমার বাচ্চাটা যে আগে যেভাবে চলতো, যেভাবে খেত, যেভাবে ঘুমাতো, বাইরে আসতো, কথা বলতো, কমিউনিকেশন করতো, স্কুলে যেত, বাচ্চাদের সাথে খেলতো, বন্ধুবান্ধবের সাথে, ওইখান থেকে সে স্লোলি দেখা যাবে তার মানে পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে বেস্ট হচ্ছে তখন কমিউনিকেশনটা করা বাবা মাকে, যে বাবা বা মা বা বাচ্চাদেরকে বলা যে কি হয়েছে তোমার, তুমি আজকাল আসতেছো না নিচে, কারোর সাথে কথা বলছো না, তুমি যার সাথে আগে খেলতে তার সাথে খেলছো না, বাইরে যাচ্ছ না খেলার জন্য। তো এই জিনিসগুলো যদি তাকে চ্যালেঞ্জ করা হয় তাহলে ওইখান থেকে আরও কথা বেরোয় আসে। সে তখন হয়তো ব্যক্ত করবে যে আমি এইগুলোর কারণে করতেছি না, অথবা সে অপারক থাকবে, সে বলতে পারবে না, সে হয়তো বলবে যে আমি জানি না বা আমি বলতে পারবো না। তারপরে এটা একটা ফার্স্ট মানে প্রথম সিমটম, এটা খেয়াল করতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে তার অস্বাভাবিক ব্যবহারগুলো, স্বাভাবিকটা করছে না এটা হচ্ছে এক জিনিস, আর অস্বাভাবিক করতেছে সেটা হচ্ছে আরেক জিনিস। যেমন যে বাথরুমে আগে কখনো 2-3 ঘন্টা লাগে গোসল করতো না, সে দেখা যায় বাথরুমে আটকে বসে আছে। অনেক সময় আমি এটা বললাম যে অনেক ক্ষেত্রে সাইকোটিক ডিসঅর্ডারে দেখা যায় যে ওরা জানলার পর্দাটাকে সবসময় আটকে রাখে, কখনো বাইরের আলো ঢুকতে দিতে চায় না, অন্ধকার করে রাখে, খিলখিল করে অনেক সময় হাসে, কোনো একদিকে তাকাই থাকে, এরকম করে হয়তো সিলিংয়ের দিকে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ওরা সিলিংয়ের দিকে তাকায় আছে। তারপরে ওরা ভুলে যায় সব কিছু, হঠাৎ করে মানে চমকে ওঠে কেউ ডাক দিলে, বাবা মা জিজ্ঞেস করলে, কারণ ওরা অন্য জগতে সবসময় বসবাস করা শুরু করে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোটিক ইয়ের কারণে। আর সেকেন্ড হচ্ছে কি সেলফ কেয়ার, এটা মনে রাখতে হবে। সাইকোটিকের সাথে একটা সেলফ কেয়ারের সম্পর্ক আছে, এবং ওরা গোসল করতে চায় না, দেখা যায় হাইজিন মেনটেন করবেই না। তারপরে কাপড় চেঞ্জ করতে চায় না, চুল কাটতে চায় না, নেইল কাটতে চায় না, তারপরে হাতে পায়ে দেখা যাচ্ছে যে চামড়া ফেটে ফেটে যাচ্ছে, ক্রিম দিবে না, এবং নিজের রুমও হয়তো সেভাবে করে গুছায় না, রুমগুলো খুবই অগোছলা থাকবে, এবং জামা কাপড় না বদলানোর কারণে, মেসআপ হয়ে থাকার কারণে একটা কিছুটা দুর্গন্ধ ছড়িয়ে যায় আস্তে আস্তে, যেটা খুব আনফর্চুনেট। বাট এইগুলো হচ্ছে কি মেইন সাইন, যখন আমরা বুঝতে পারি যে এটা সাইকোটিক ডিসঅর্ডার হচ্ছে। এরকম যখন শুরু হয় তখন বাবা মাদের আসলে কি করা উচিত ট্রিটমেন্টের ক্ষেত্রে? রাইট, যখনই বাবা মারা আইডেন্টিফাই করবে, আমাদের মেইন প্রবলেম হচ্ছে গিয়ে আমরা শেষ মুহূর্তে যাই ডাক্তারের কাছে
বা মানুষের পরামর্শ নেওয়ার জন্য। আর মেন্টাল হেলথ তো আরও বেশি সমস্যা, কারণ স্টিগমার একটা ব্যাপার আছে। এবং আমরা দেখি যে অনেক, যেহেতু এটা স্টিগমাটাইজড, অনেক কিন্তু অপচিকিৎসাও হয় এটা নিয়ে, কারণ প্রথমে হুজুরের কাছে বা কোথাও গিয়ে ঝাড়ফুঁক, এই বিষয়টা আমরা বেশি দেখতে পাই। আমি এই ক্ষেত্রে একটুখানি বলবো, আমার কোনো সমস্যা নাই আমার দেশের মানুষের হুজুরের কাছে যাওয়ার, তারা যাক, তারা পানি পড়া নেক, তাবিজ নেক, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও চাবো একজন ডাক্তারের কাছেও যাক। একদমই তাই। কারণ আমি ইউকেতে যখন প্র্যাকটিস করি, ওখানে চ্যাপ্লেন্সি সিস্টেম বলে। এর মানে হচ্ছে গিয়ে প্রতিটা হসপিটালে যারা মুসলিম তাদের জন্য ইমামকে ডাকা হয়, যারা খ্রিস্টিয়ান ওদের জন্য চার্চের ব্রাদারকে বা যে আছেন তাকে ডাকা হয়। তো সব ধর্মের লোকজন আসে। কেন? কারণ মেন্টাল হেলথটার সাথে না মানে রিলিজিয়নের একটা বিরাট সম্পর্ক, স্পিরিচুয়াল যেটা আমরা হতে হ্যাঁ, বলি। কারণ আমাদের তো প্রথম ডায়ালগটাই আসে যে আল্লাহ আমাকে কেন এটা দিল, তাই না? তো ওইখান থেকেই কিন্তু দেখা যায়, আবার বাবা মারাও বলে আল্লাহর নাম নাও, রোজা করো, নামাজ পড়ো, ইনশাল্লাহ তোমার এটা ভালো হয়ে যাবে। তো অবশ্যই রিলিজিয়নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হুজুরের কাছে নিয়ে যাক, আমার কোনো প্রবলেম নেই। পানি পড়া খাক, পানি পড়ার সাথে আমার পানিটাও যাতে খায়, আমার একটা মেডিসিন যাতে খায়, ওইটাই আমি আশা করব ওই পানিটার সাথে। এতে হয় কি, আমি এনকারেজ করব যে আপনারা করেন, আপনাদের সাইড আপনারা করেন, আমার সাইডটা আমাকে করতে দেন। আমি বলবো চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারই গাইড করবে, ডাক্তারই গাইড করবে। কিছু কিছু রোগ আছে যেগুলো আপনার ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, ডাক্তারদের দায়িত্ব হবে সেই রোগটাকে বের করা, আগে ডায়াগনোসিসটা করা, যেটা মেইন দায়িত্ব একজন সাইকিয়াট্রিস্টের। প্রথমে ডায়াগনোসিস করে সেই ডায়াগনোসিস অনুযায়ী রুগীকে বা রুগীর ফ্যামিলিকে বোঝানো ফার্স্টে। শুধু নিজে বুঝলে হবে না, ডাক্তারকে বোঝাতেও হবে দেশের মানুষ এই রোগের প্রকৃতি বা প্রগনোসিস কেমন, এক্স্যাক্টলি যে এই রোগের এটা হচ্ছে কি শুরু, এটার এইভাবে হতে পারে, এরকম হতে পারে, এবং প্রগনোসিস পর্যন্ত যেতে হবে, যে এবং এটা চিকিৎসা করলে কি হবে, না করলে কি হবে। কারণ একজন ডাক্তার যখন স্পেশালিস্ট হয়েছে সে জানে, সে ভালো করেই জানে, সে লেখাপড়াও করেছে, তার ট্রেনিংও আছে। সো ওই জিনিসগুলোকে ডাক্তারদের পরিষ্কারভাবে ফ্যামিলিকে বলতে হবে। কারণ ফ্যামিলিকে না বললে কি হবে, আমাদের দেশের একটা মেইন প্রবলেম হচ্ছে গিয়ে মানুষ এক্সপেক্ট করে যে আমার সব কিছু মানে জ্বরের মতো 2টা প্যারাসিটামল খালি ভালো হয়ে যাবে। কিন্তু মানসিক যে রোগ, যে এটা যে একটা লেংথি প্রসিডিওর, এবং এইটা যে আপনার কন্ট্রোলের ভিতরে রাখতে হয় মেনলি, ওই জিনিসগুলো মানুষকে মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে জানাতে হবে। আর প্রপার এডুকেশন না দিলে হবে না, ফ্যামিলিকে ডেকে বলতে হবে, তারপরে যাব আমরা চিকিৎসাতে। আর চিকিৎসার জন্য আমি অলওয়েজ এনকারেজ করি, সেটা হচ্ছে বায়োসাইকোসোশিও মডেল আমরা যেটা বলি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড এভরিহোয়ার এটা স্বীকৃত। আমাদের দেশেও এটার মডেলটা জানে সব ডাক্তাররা। তো সাইকোলজিস্টদের ভূমিকা থাকবে, ডক্টরদের ভূমিকা থাকবে, এবং সোশ্যাল অ্যাসপেক্ট যেটা সোশ্যাল মডেল, ওখানে হয়তো ফ্যামিলির সাহায্য লাগবে, যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে তার স্কুলের সাহায্য লাগবে, কলেজে গেলে কলেজের সাহায্য লাগবে, আর যদি কেউ চাকরি করে তাহলে চাকরির সাহায্য লাগবে। এই 3টা জিনিস যদি একসাথে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি কী হবে। ওষুধ তো আমরা সবাই জানি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে, ওষুধগুলো ডক্টররা ভালো করে বুঝে প্রেসক্রাইব করবে, এবং এগুলো পেশেন্টদেরকে খেতে হবে ডক্টরকে সম্মান করে, এবং নিজেকে ইচ্ছা থাকতে হবে ভালো হওয়ার জন্য, ওটা খেতে হবে রেগুলার। আর বাবা মার উচিত হবে এটা গাইডেন্স করা, খাচ্ছে কি না জানানো বা দেখা, মনিটর করা। সেকেন্ড হচ্ছে সাইকোলজি হচ্ছে অনেক রোগ আছে যেগুলো শুধু সাইকোলজির মাধ্যমেই চিকিৎসা সম্ভব, অনেক রোগ আছে আবার ওষুধ এবং সাইকোলজি দুটোটাই লাগে। তো সাইকোটিক সিমটম যেটা, সেটা হচ্ছে সাইকোলজিটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আপনার একটা পেশেন্ট যখন অ্যাকিউটলি আনওয়েল থাকে, তখন তাকে প্রথমে ওষুধ দিয়ে তাকে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে আসা, এবং লাস্ট হচ্ছে যেমন কেন আমি বললাম সোশ্যাল, যদি স্কুলে হয় স্কুলকে অ্যাকনোলেজ করতে হবে যে আমাদের এই বাচ্চাটা এই মুহূর্তে একটু অশান্তির ভিতরে যাচ্ছে, তার পরীক্ষাগুলোকে একটু শিথিল করা, হয়তো তার পরীক্ষার টাইমগুলোকে এক্সটেন্ড করা। বিদেশে যেটা করে ওরা প্রেশারটা যত হয়তো একটু কম ফিল করার জন্য এবং এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য বিদেশে যেটা করা হয় সেটা হচ্ছে একটা টিচারকে ওরা নিয়োগ করে যে এই বাচ্চাটাকে একটু এক্সট্রা টিউশন দিবা, কারণ ও একটু পিছিয়ে আছে, এবং ওকে হয়তো একটু সাপোর্ট করবা। ওর এক্সামটা দেখা যায় একটু 15 মিনিট টাইম বেশি দিছে ওকে করার জন্য, বা আধা ঘন্টা টাইম বেশি দিল। এই যে একটা সাপোর্ট, এটা স্কুল হলো কলেজ হলো এরকম। কাজের ক্ষেত্রে তাই, যদি আমরা ধরি এটা অ্যাডোলেসেন্ট যেটা বলি আমরা, যদি কেউ 18-19 বছরে কেউ কাজে আসে তার ক্ষেত্রে তাই, অফিস থেকে তাদের যাদের ম্যানেজিং ডিরেক্টর হোক বা HR যেটা আপনার হিউম্যান রিসোর্স, ওরা জানবে যে আমাদের এই ভদ্রলোকটা বা ভদ্রমহিলাটা একটু অসুস্থ, তাকে একটু সুযোগ দেওয়া, তাকে হয়তো একটু ফ্লেক্সিবল বলি আমরা, হ্যাঁ হয়তো একটু দেরিতে আসলে একটু আগে চলে গেল, এই সাপোর্টটা দেওয়া। এবং লাস্ট বাট নট লিস্ট আপনার চিকিৎসার পরবর্তীতে পুনর্বাসন যেটা রিকভারি ফেজ যেটা, ওইখানে একটু সাহায্য করা, কারণ সে চট করে তার কাজে চলে যেতে পারবে না একটা অসুখের পরে। তো ওই জিনিসগুলো যদি আপনার সাপোর্ট দেওয়া যায়,
তাহলে আমার তো মনে হয় যে আমি কোনো কারণই দেখি না মেন্টাল হেলথকে আমরা প্রিভেন্ট না করতে পারার। জি, এই রিহ্যাবিলিটেশন এবং যে পুনর্বাসনের যেটা বলেন সেটা আমরা সম্পর্কে একটু বিস্তারিত শুনবো। তার আগে একটু জানতে চাই যে প্রগনোসিসের যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু মানুষের মাঝে অনেক ধরনের একটা ভয় থাকে, আশঙ্কা থাকে যে আসলে ইটস এ কিউরেবল আর এটা কি আসলে মেনটেনেবল কিনা। তো সেই জায়গা থেকে সাইকোটিক যে ডিসঅর্ডারগুলো সেগুলো কি কতটুকু আসলে কিউরেবল হয়? এটা খুবই ইম্পর্টেন্ট আমি বলবো এই কারণ এটার প্রগনোসিসটা সবার জানা উচিত সাইকোটিক ডিসঅর্ডারের। মানে এটা আনফরচুনেট, আমি প্রথমে বলবো যে এটা আমাদের দুর্ভাগ্য, আল্লাহ তাআলা এই রোগটা দিয়েছে, এটা লং টাইম লাস্ট করে। এটা কিন্তু খুবই সত্যি কথা, মিথ্যা বলার কোনো অবকাশ নাই এখানে। আপনার সাইকোটিক ডিসঅর্ডার যেটা হয়ে যায়, যেটা আমরা স্কিজোফ্রেনিয়া বলি, স্কিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলি, বাইপোলার ডিসঅর্ডার, অনেক ধরনের এরকম আছে যেগুলো সাইকোটিক ডিসঅর্ডার। তো সাইকোসিসটা আপনার এটা তো সিমটমসগুলো দেখা যায়। প্রগনোসিসের ক্ষেত্রে আমরা যদি মেডিকেল সায়েন্সের কথা বলি, বইয়ের কথা বলি, ওখানে বলে অ্যাটলিস্ট 40% আপনার রিকার করে, মানে রিল্যাপস করে, ইভেন দো উইথ ট্রিটমেন্ট থাকার পরেও 40% আসতে পারে। সো এটা ভুলে গেলে হবে না। প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ চিকিৎসা পাওয়ার পরেও কিন্তু সে আবার অসুস্থ হতে পারে। তো এখানে সবাইকে এটা বুঝতেই হবে যে চিকিৎসাটা কতখানি গুরুত্বপূর্ণ এর জন্য। আর চিকিৎসা যদি না হয় তাহলে তো 100 ভাগই মানুষটার একদম পুরো বিকৃত, মানে সামাজিক তার অবস্থানের জায়গাটুকু অনেক বিকৃত হয়ে যাবে। তো প্রগনোসিসের কথা যখন বললেন, সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে আমরা বলবো মেডিকেশন ট্রিটমেন্ট কমপ্লায়েন্ট এবং আদার ট্রিটমেন্ট কমপ্লায়েন্ট সেটা থাকতে হবে। ট্রিটমেন্টটাকে প্রথমে আমরা যেটা বাইরে যেটা করি আমরা, সেটা হচ্ছে গিয়ে ইউকেতে দেখা যায় আপ টু 2 ইয়ার্স, 2 বছর ক্রমাগত এখানে ওষুধ খাওয়াতেই হবে, এটা মিস করা যাবে না। এর মাঝখানে দেখা যায় ডাক্তাররা প্রতি 3 মাস হোক, 4 মাস হোক, বা কখনো 1 মাস হোক, অ্যাকর্ডিং টু দ্য সিমটম ওরা ফলো আপটা দেয়। তারপরে ওষুধগুলোকে হয় অ্যাডজাস্ট করে, হয় বাড়ায় বা কমায়। এবং টেকনিক্যালি আমি বলবো যে অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স 5 বছর পর্যন্ত চিকিৎসা মিনিমাম চালিয়ে নিতে হয়। আমরা ভাই এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় শৈশব ও কৈশোর জীবনে মানসিক রোগের ধরন ও প্রয়োজনীয় চিকিৎসা। আমাদের সাথে আছেন ডক্টর নুরি আলম সিদ্দিকী, সাইকিয়াট্রিস্ট। ভাই, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম চিকিৎসার অনেক ধাপগুলো সম্পর্কে, তো এই যে এখানে সাইকোলজির যে ভূমিকা আছে সেটারও তো একটা লম্বা সময় যাবত হয়তো বা তাকে সেশনে বা সাইকোলজিস্টের আন্ডারেও থাকতে হচ্ছে। আমরা মেডিকেশন পার্টটা শুনলাম, তো এই জায়গাটা থেকে আসলে কতটুকু ভূমিকা পালন করা যেতে পারে এবং সাথে পরিবারের রোলটা আসলে কেমন হওয়া উচিত? ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবারের রোল সবার আগে চিকিৎসার ক্ষেত্রে। কারণ আইডেন্টিফিকেশন, একটা মানুষ যে আস্তে আস্তে মানসিক রোগের দিকে ধাবিত হচ্ছে, সে কিন্তু নিজে এটা রেকগনাইজ করবে না। এবং আমি ফার্স্টেই বলে দিচ্ছি, তার আউট অফ দি ক্যারেক্টার বাট তার যে চারিত্রিক যে মানে ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন, এটা কিন্তু ফ্যামিলি মেম্বার সবার আগে ফলো করতে পারবে। সো ফ্যামিলি মেম্বার এটা ফলো করে, যে আমি বললাম যে এটাকে কখনোই ইগনোর করা যাবে না। এটা ইগনোর করলে বিরাট একটা লস হয়ে যাবে, কারণ ওই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে, প্লাস একটা বাচ্চার অসুস্থ হলে তার ফ্যামিলিও সাফার করে। বাংলাদেশে কিন্তু এটা সুযোগটা বা কাজ করার জায়গাটা অনেকটুকুই সীমিত। দেশের বাইরে এখানে কিভাবে কাজ করা হচ্ছে এবং এটা যে লং টার্ম তার ভালো থাকার ক্ষেত্রেও এর ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? দেশের বাইরে রিসোর্স বেশি, মানে হচ্ছে গিয়ে রিহ্যাবিলিটেশনে ওরা ফার্স্ট যেটা করে সেটা হচ্ছে গিয়ে একটা যে মানুষ একটা নর্মাল যে সামাজিক একটা পজিশন, সাপোজ কেউ একজন চাকরিতে ছিল, রাইট, তাহলে তাকে, এবং ফ্যামিলি মেম্বার ছিল, সে হয়তো তার বাচ্চা ছিল, বউ ছিল, কাজ করতো। তো রিহ্যাবিলিটেশনের মানে মেইন ফোকাস যেটা, ওই লোকটাকে ওই পর্যায়ে আবার পৌঁছে দেওয়া, এবং পৌঁছে দেওয়ার জন্য তাকে কী ধরনের সাহায্য সহযোগিতা এবং রিসোর্স ইউজ করা যায় সব কিছু। যেমন ওই এরকম কোনো পেশেন্টকে, যেটা ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা সোশ্যাল সার্ভিসে আমরা একটা রেফার করি। সোশ্যাল সার্ভিসের যারা রেফার করার পরে ওরা করে কি, ওরা একটা অ্যাসেসমেন্ট করে লোকটার, যে কী কী নিড আছে তার, কী কী প্রয়োজন আছে তার। তো নিড অনুযায়ী তারপর তারা চিকিৎসা করে। যেমন যে লোকটা চাকরি নাই, তার একটা জবের ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে। এখন সেই চাকরিটা হতে হবে ওর শারীরিক এবং মানসিক ওই রকম করে, কারণ তাকে তো এমন একটা কোনো স্ট্রেসফুল জব দেওয়া যাবে না যেখান থেকে তার আরও অবস্থা খারাপ হবে। তো এরকম সে হয়তো নিতেই পারছে না এরকম, তখন তাকে ভলান্টিয়ার জব দেওয়া হয়। ভলান্টিয়ার তুমি করো, তুমি চ্যারিটেবল কাজ করো, ম্যারাথনে একটা দৌড় দাও, একটু সাঁতার দাও, কখনো যে একটা গার্ডেনের কাজ করো, রাস্তার পাশে একটু আছে গার্ডেনিং আছে, গাছপালা বাড়তি হচ্ছে, ওগুলো একটু ঠিকঠাক করো। তো অনেক ধরনের চ্যারিটেবল কাজ ওরা দিয়ে দেয়। এতে হয় কি, অকুপাই করে থাকে, কারণ
engagement থাকে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। এখন মানুষ যখন মানসিক রোগে যখন একা থাকে তখন কিন্তু সে কন্টিনিউয়াস, তার থিঙ্কিং তো বন্ধ থাকে না। মানুষ চুপ করে থাকতে পারে কিন্তু মগজ তো বন্ধ নাই, ব্রেন তো চলতে থাকে সবসময়, মানুষ চিন্তা করতে থাকে। তো দেখা যায় মানসিক রোগ যারা সাইকোটিক ইলনেস ওদের কিন্তু অনেক প্রবলেম থাকে। ওরা নিজেদের একটা জগতে চলে এবং সিমটমের ভিতরে আপনি শুনে থাকবেন ওরা কিন্তু অনেক সময় খুব সন্দেহভাজন হয়ে যায়। ওরা মনে করে যে মানুষরা আমাকে সন্দেহ করতেছে, কেউ আবার গায়েবী আওয়াজ শুনে, যেটা আমরা হিয়ারিং ভয়েস বলি, ক্ষতি করতে চাচ্ছে হ্যাঁ, এরকম অনেক প্রবলেম থাকে। তো একা থাকলে কিন্তু এটা বেশি হয়। এটার একটা ট্রিটমেন্ট হচ্ছে ডিস্ট্র্যাক্ট টেকনিক। ডিস্ট্র্যাক্ট টেকনিক মানে হচ্ছে গিয়ে তখন যদি ওই পেশেন্টটাকে এঙ্গেজ করে রাখা হয় কোনো কিছুর সাথে, তখন সে এটা রিকভারিতে সাহায্য করে। তো ইন এ কনটেক্সট অফ রিকভারি এই জন্য আমি বলবো যে তাকে পুনর্বাসন, যেটা আর কি রিকভারিতে পুনর্বাসন এটার মানে, তো তাকে ওই সামাজিকভাবে হেল্প করা, তারপর হচ্ছে গিয়ে তার ফ্যামিলিতে হেল্প করা। ফ্যামিলিতে মানে হচ্ছে সে বাবার যে রোলটা ছিল বা ভাইয়ের রোলটা ছিল, ওইখানে তো বাবার রোল কেউ পালন করতে পারছে না, তার মানে কি বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য একটু সাহায্য করা, ঘরের বাজার টাজার এগুলো করার জন্য সাহায্য করা। তখন আমরা একটা সাপোর্ট ওয়ার্কার দিই, সাপোর্ট ওয়ার্কার দিয়ে দিই বাসায় একটু হেল্প করার জন্য, ওয়াইফকে একটু হেল্প করার জন্য বাজারের ক্ষেত্রে, স্কুলে নেওয়ার ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে। 3 নম্বরভাবে হেল্প করি আমরা ওর মনোরঞ্জন কীভাবে হয় সেটা জানতে চাই। লাইক ও কি খেলতে পছন্দ করে, মিউজিক শুনতে পছন্দ করে, নাকি ও আর্ট করতে পছন্দ করে। কারণ এক একটা মানুষের একটা হবি থাকে, আমরা সেই হবিগুলো নিয়ে তখন ওকে ওখানে এঙ্গেজ করাই। যে আর্ট করতে পছন্দ করে আর্ট থেরাপিতে জয়েন করাই দিই। প্লাস হচ্ছে গিয়ে তার যেটা ভালো লাগে, সে যদি চ্যারিটেবল কাজ করতে চায় বা সে যদি অন্যান্য কোনো কাজ করতে চায়, কেউ কম্পিউটারে ভালো, কেউ বলে আমি কম্পিউটার স্কিল, ওদের কোর্সে দিয়ে দিই আমরা। ওর ইন্টারেস্ট অনুযায়ী আমরা কিছু না কিছু ওইভাবে এই পুনর্বাসন। তো এইটা করার পরে হয় কি, ওই ডেভেলপটা হয় কনফিডেন্স লেভেলটা, সে নিজেকে আবার মূল্যায়ন করতে শুরু করে। সে আস্তে আস্তে বুঝতে পারে যে আমার অসুখটা ভালোর দিকে, কিন্তু আমার রোলগুলো আমি করতে পারছি। নিজেকে বিচ্ছিন্ন মনে করে পার্ট অফ দি সোসাইটি। এবং ওই সাপোর্টটাতে ওরা খুব সহজে তাড়াতাড়ি পুনর্বাসিত হয়। দর্শকদের একটা খুব কমন একটা প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে যে যাদের মাঝে এই ধরনের সমস্যাগুলো আছে তারা পরবর্তীতে আসলে ফ্যামিলি মেক করতে কোনো ধরনের প্রবলেম ফেস করবে কিনা, বা তাদের পরবর্তী জেনারেশনের মধ্যে এই সমস্যাগুলো আসলে থাকবে কিনা, সেই ক্ষেত্রে যদি আপনার। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটা হচ্ছে পার্ট অফ দি স্টিগমা, তাই না? একটা ফ্যামিলিতে দেখা যায় কারো মানসিক অসুখ হলে এটা লুকানো শুরু করে, কেন আমার ছেলের বিয়ে হবে না, আমার মেয়ের বিয়ে হবে না, তারা জানবে এই বাসায়, এরকম। আর ওই যে একটা মানে ওয়ার্ড ইউজ করে পাগল, এই পাগল ওয়ার্ডটা তো মানে খুবই ডিসক্রিমিনেটিভ ওয়ার্ড। এটা কিন্তু বাইরে চলেই গেছে, আপনি জানেন, সাইকিয়াট্রিস্টের কাছে যেতেও কিন্তু এটা যেতে চায় না, কারণ এই টার্মটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য মেইন একটা সমস্যা। তো আমি বলবো যে ফ্যামিলি থেকে আমাদের ফার্স্টে জানতে হবে, আমি একটু আগেই বলেছি, জেনেটিক লিঙ্কের ডিসঅর্ডার খুব বেশি নাই। সো মোস্ট অফ দি ডিসঅর্ডার আপনাদের এটা চিন্তা করার দরকার নেই যে আমার নিজের ছিল বা চাচা মামার ছিল বলে আজকে আমার আসছে বা আমার সন্তানের হবে তারা ক্যারি করবে। এটা খুব ছোট্ট পার্সেন্টেজ। কিন্তু মেইন হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল, মানে সে কীভাবে বেড়ে উঠতেছে, তার বাসার ভিতরে তার পরিবেশ কি, বাইরের পরিবেশ কি, এই পরিবেশগুলোই কিন্তু মানুষের মেইন মেন্টাল হেলথের। এবং কিছুটা থাকে ভিতরে, অনেকে ইন্ট্রোভার্টেড থাকে, খুব একটা মানে আউটগোয়িং না, বাইরে কথা বলতে কম পছন্দ করে, চুপচাপ থাকা মানুষ যেটাকে বলে ইন্ট্রোভার্টেড, এরকম কিছু থাকে। কিন্তু ওরা কিন্তু অসুস্থ হবে নট নেসেসারি। অনেকেই আছে ইন্ট্রোভার্টেড কিন্তু অসুস্থ না, কিন্তু অনেক আছে আবার দেখা যায় যে একা একা থাকতে থাকতে ডেভেলপ করে ফেলে, ডিপ্রেশনটা চলে আসে, মেইনলি অ্যাংজাইটি চলে আসে। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে গিয়ে ওরা তখন বাইরে মিশতে পারে না। বাইরে যখন যায় বন্ধুবান্ধবের সাথে, ও শেক করতে থাকে ভয়ে, যে আমি ওখানে যাবো, আমার দিকে সবাই তাকাবে, আমি লজ্জায় তাকাইতে পারবো না, আমি কথা বলতে পারবো না, ওরা আমাকে জাজ করতেছে, আমার দিকে তাকায় আছে, আমার কথা ভালো না, এরকম। তো এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে কিছু কিছু রোগ থাকে ওই যে আমি বললাম যেটা সাইকোটিক, ওটা তো কারো হাত নাই, ওইটা হয়তো ব্রেনের থেকে এটা ডেভেলপ করতেছে, তো সাইকিয়াট্রিস্টটা ওটা বের করতে পারবে। জি, আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকেই এসে হয়তো বলেন যে ও আগে ঠিক ছিল, বাট হয়তো বা রিসেন্ট কোনো একটা খুব ইনসিডেন্ট হলো যেটা খুব মারাত্মক শক সে পেয়েছে এবং তারপরে সে অস্বাভাবিক আচরণ করছে। তো এটাও কি আসলে সাইকোটিক কিছু অন্তর্ভুক্ত কিনা? এইটা ইউজুয়ালি সাইকোটিক হয় না, এটা ইউজুয়ালি আপনার মুড অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার আন্ডারে পড়ে যায়, যেটা পিটিএসডি বলে। তারপরে আপনার এটা নট নেসেসারি যে এটা কোনো আপনার ওই বিকৃত মানসিক বিকৃতির দিকে যাবে বলে মনে হয় না। ইউজুয়ালি দেখা যায় 99% ক্ষেত্রে এটা মানসিক বিকাশের দিকেই চলে যায়। মানে হচ্ছে মুড অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা পড়লাম, তার মানে হচ্ছে গিয়ে ওটা একটা ইনসিডেন্ট, একটা লোকের নর্মাল লাইফ ছিল, একটা ইনসিডেন্টের কারণে, কোনো একটা ট্রমাটিক ইভেন্টের কারণে হয়তো তার সাময়িকভাবে একটা মানে সমস্যা হয়েছে। নিউরোটিক ডিসঅর্ডার হতে পারে, সাইকোটিক হতে পারে, অ্যাংজাইটি বা মুড অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে।
যেমন একটা সিম্পল এক্সাম্পল দিলে ভালো হবে। আমি রাত 12টার সময় যাচ্ছি, আমাকে 4-5 জন ছিনতাইকারী ধরে ইচ্ছা মতো নাজেহাল করলো, অপমান করলো, চর ঘুষি থাপ্পড় মারলো, আবার সব কিছু ছিনাই নিয়ে গেলো। যাওয়ার আগে আবার ভয়ও দেখাই দিয়ে গেলো, চাকু দিয়ে ভয় দেখালো বা হয়তো একটা বন্দুক দিয়ে ভয় দেখালো। তখন এই যে লোকটা যে আপনার মানে সে ক্ষতিগ্রস্ত হলো, সে তো ফিজিক্যালি না, শুধু মেন্টালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। দেখা যাবে সে রাস্তায় বেরোনোটা সে আস্তে আস্তে ভুলেই যাবে ভয়ে, যে আমি গেলেই বুঝি এই ইনসিডেন্টটা হবে। তারপরে এই যে তাকে ফিজিক্যাল অ্যাবিউজ করতে, চর থাপ্পড় যাই মারুক, এটা তো তার মনের ভিতর থেকে যাবে, ভয় থেকে যাবে। 3 নাম্বার হচ্ছে গিয়ে দেখা যাবে ওই যে তাকে হুমকি দিছিল যে বেশি কথা বললে মেরে ফেলবো, এটা সেটা। কারণ মৃত্যুটাকে খুব কাছের থেকে দেখার জন্য তার ভিতরে যে একটা অ্যাংজাইটি বা এরকম কাজ করবে। তো এই জিনিসগুলো খুব 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 ইম্পর্টেন্ট। এর জন্য দেখা যায় যে এই রোগগুলো হয়, কিন্তু ভালো কথা হচ্ছে কি এই রোগগুলো চিকিৎসা আছে। এটা সাইকোটিক হবে নট নেসেসারি, কিন্তু যদি চিকিৎসা না করা হয় সাইকোটিক হওয়ার চান্স বেশি। আচ্ছা, আমি এর জন্য বারবার রিকোয়েস্ট করি যে সিমটম আসলে প্লিজ ডাক্তারের কাছে আসেন, প্লিজ। এটা কেন আসতে বলি, কারণ ওইটাকে আনট্রিটেড কন্ডিশন ক্যান টার্ন ইনটু এ সাইকোটিক ইলনেস। কিন্তু যদি ট্রিটেড কন্ডিশন হয়, যদি ওইটাকে আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারি, ট্রিট করতে পারি, ইট উইল বি 100% কিউরেবল। একদমই তাই, এবং এই বিষয়ে সচেতনতার আরও অনেক বেশি প্রয়োজন আছে। আমরা ভাই যদি একটু জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমরা শিশু কিশোরদের মাঝে অনেক বেশি মেন্টাল হেলথের অনেক চ্যালেঞ্জেসগুলো আসলে দেখতে পাই, যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই বিষয়গুলো তো আছেই, সেই সাথে সাথে কিন্তু সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, কন্ডাক্ট ডিসঅর্ডার, এগুলো আসলে অনেকটুকুই সামনে চলে আসছে। এবং সব থেকে এখন বেশি যেটা ইন্টারনেট বা গেমিং অ্যাডিকশনের যে বিষয়গুলো, তো এই যে একটা সামাজিক পরিবর্তনের সঙ্গে সাথে মেন্টাল হেলথের অনেক ইস্যুসগুলো কিন্তু দিন দিন বাড়ছে। কি কি পদক্ষেপ আসলে নেওয়া যেতে পারে যদি আমরা এগুলোকে আসলে প্রিভেন্ট করতে চাই? আচ্ছা, আমরা যদি মানে প্রথমে উল্টা দিক থেকে শুরু করি, মানে প্রিভেনশন থেকে, তাহলে ফার্স্টে বলবো সবার আগে দরকার গুড প্যারেন্টিং স্কিলস, যেটা হচ্ছে গিয়ে বাবা মা তো সবাই হতে পারে, কিন্তু আদর্শ বাবা মা কিভাবে হওয়া যায়। এখন আদর্শ বাবা মা হওয়ার জন্য সবার আগে জানতে হবে যে আমরা কিভাবে একটা শিশুকে তাদেরকে মানে মানসিক বিকাশ ঘটাইতে সাহায্য করতে পারি, বা কিভাবে আমরা তাদেরকে বাবা মা হিসাবে হেল্প করতে পারি। সো বিদেশের পরিপ্রেক্ষিতে ওদের ক্লাস হয়, প্যারেন্টিং ক্লাস বলে, প্যারেন্টিং, বাচ্চা পেটে আসার পর থেকে ক্লাস শুরু হয়, ম্যান্ডেটরি। হ্যাঁ, ম্যাটারনিটিতে একটা ওই টাইমে অ্যান্টিনেটাল চেক আপের সময় কিছু ক্লাস থাকে, ওদেরকে আইডিয়া দেওয়া হয় যে তুমি মা হতে যাচ্ছ, মেন্টালি প্রিপেয়ার করা হয়। মা হওয়ার পরে তারপরে তাদেরকে ক্লাস নেওয়া হয়, ইভেন দ্য ব্রেস্ট ফিডিং কেমনে করায় সেগুলোর আলাদা সব কিছু ক্লাস থাকে। আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি তো সেটা দেখি না মানে আমাদের দেশের এখনও মা, চাচি বা খালা ওরাই জ্ঞান দেয় যতটুকু জ্ঞান দেওয়ার। কিন্তু এটাকে তো আমি ডিসরেসপেক্ট করবো না, অবশ্যই মা, চাচি এরা ভালো জ্ঞান দেয়, দিবে সারা জীবন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি এটাকে স্ট্রাকচার ওয়েতে একটা ক্লাসের মাধ্যমে, হ্যাঁ, যেমন হাজব্যান্ড ওয়াইফ আসলো, জাস্ট একটা ক্লাস করে গেলো, কিছুই না, মাসে 2টা ক্লাস করলো। ইটস আ লং জার্নি, সুতরাং এই জার্নিটার আগে প্রস্তুতি প্রয়োজন মানে হচ্ছে অ্যাওয়ারনেস। ওই যে এগেইন সে একই কথা, সবকিছুই একই কথা, অ্যাওয়ারনেস। মানুষ বুঝে, আমাদের দেশের মানুষ বুঝে না তা না, সবাই ভালো মন্দ বুঝে। আর আমাদের দেশটা এখন ইন্টারনেটের যুগ। গেদা বাচ্চা 1 বছর থেকে 1.5 বছর থেকে শুরু করে ওরা এরকম করে নাড়ানো শিখে গেছে, আপনি খেয়াল করে দেখবেন হয়তো, মানে ওরা সব জানে। এবং ফোন ছাড়া খাবার খাচ্ছে না, এটা আমরা দেখছি, কারণ ওই দেখা যায় ওখানে খাবার খাওয়ার সময় ওই টেবিলের সামনে দিয়ে রাখতেছে, টিভি ছাড়া খাবে না। তো এই সারাক্ষণ যে মিডিয়া এর ভিতর থেকে ছোট ওই 1.5 বছর থেকে কিন্তু ওর ব্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে। সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটারের যে গেমগুলো, এগুলো খুব ভায়োলেন্ট গেম হয়। সবগুলোতে দেখবেন হয়তো কেউ বন্দুক দিয়ে মারতেছে, কেউ চাকু দিয়ে, সামুরাই দিয়ে মারামারি, গেমগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। ওখানে কিন্তু আমি বাচ্চাদেরকে কখনো দেখিনি যে ফুটবল খেলতেছে, আমি কখনো দেখিনি, বাস্কেটবল খেলতেছে দেখিনি, কিন্তু আমি দেখছি ওই যে ক্যারেক্টারগুলো আসে, ওই ক্যারেক্টার সবাই তো মারামারি করে, ওখান থেকে একটা ভায়োলেন্স হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে ইন্টারনেটে অনেকভাবে মানে খুব স্মার্টনেসের জন্য হইলেও মানুষ খুব বাজে করে কথা বলে, মুরব্বীদের সম্মান দেওয়া না, মানে চটাচট করে কথা বলা, বাজে হবে, মূল্যবোধেরও একটা জায়গাগুলো চর্চার করার সুযোগ থাকা হচ্ছে, কালচার পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো থেকে বের হওয়ার উপায় কি আমরা একেবারে ছোট করে শুনবো, ছোট করে শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে গিয়ে আপনার প্রথমে বাবা মাকে জানতে হবে যে তারাও তো নিজেরাও তো ইনভলভড, সো নিজেদেরকে আগে ঠিক করতে হবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড থিং হচ্ছে গিয়ে ওই টাইমগুলোকে মেনটেন করতে হবে, যে কতটুক সময়ের জন্য একটা বাচ্চা ইন্টারনেটের সাথে সময় কাটাতে পারবে, আর বাইরে নেওয়ারও প্র্যাকটিস করতে হবে, কমিউনিকেশন স্কিলস বাড়াতে হবে। কমিউনিকেশন স্কিলস চলেই যাচ্ছে দুনিয়ার থেকে, তাই না? কারণ বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের সাথে খেলার সুযোগ দিতে হবে। এখন তো কেউ কারো বাসায় যায়ও না, আর গেলেও এখানে একটা আইপ্যাড বসায় দেয়, দিয়ে একটা ফোন দিয়ে বসায় দেয়। কেন?
কারণ ওরা একটু গল্প করবে, ও পোলাপান বসে থাকো, তো লাভ হলো কি? তুমি ঘরেও ফোন দিলা রে বাবা, এখানেও ফোন দিলা, তাহলে লাভটা তো হইলো না, তো ফোন থেকে বাড়িতে পারলো না। আর ওখানে যেও বাচ্চারা বলে আম্মু আম্মু তোমার ফোনটা দাও, এরকম। তো ওইগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। না, তুমি এখানে বেড়াতে আসছো, যাও ভাইয়ের সাথে কথা বলো, ভাইয়ের সাথে খেলো, ভাইয়ের সাথে সালে যাও, ভাইয়ের সাথে নিচে যাও, ভাইয়ের সাথে মাঠে যাও, পার্কে যাও। তা আমাদের যে নেচার যেগুলো, সেগুলোর ভিতরে আমাদেরকে ফিরে আসতে হবে। সভ্যতার বেশি চরম প্রান্তে চলে গেছি আমরা, আমাদেরকে আবার অসভ্য হইতে হবে, আবার সে আগের পর্যায়ে চলে যেতে হবে, আস্তে আস্তে নেচারকে বুঝতে শিখতে হবে। সুতরাং বয়স অনুযায়ী খেলাধুলা এবং সামাজিকতা এইগুলোর আসলে কোনো বিকল্প নেই। এই বিষয়গুলো অবশ্যই চর্চা করা প্রয়োজন। যেহেতু ভাই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা জানি যে আপনিও এখানে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন এবং এই প্রতিষ্ঠানও দীর্ঘদিন মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অনেকটুকু কাজ করে যাচ্ছে, সেখানে ছোট্ট পদচারণা নিয়ে যদি একটু বলেন। আমি এতটুকু বলবো যে আমরা চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশে মেন্টাল হেলথটাকে, বিদেশ থেকে যতটুকু আমরা ট্রেনিং করেছি বা এখনও আমি চাকরি করতেছি, বিদেশেই মেনলি চাকরি করি, আমার ছোটো ভাই সাইকিয়াট্রিস্ট। তো আমরা এখান থেকে একটা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট এবং ডি অ্যাডিকশন সেন্টার একটা করেছি, যেটার নাম অ্যাথেনা। তো আল্লাহর রহমতে এখানে আমরা চেষ্টা করছি মানুষকে সাহায্য করার জন্য, এবং এতটুকু বলতে পারি যে আমরা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দিচ্ছি। এবং এই ট্রিটমেন্টের ভিতরে আমরা সবচেয়ে বেশি যেটা ফোকাস করছি সেটা হচ্ছে কি আপনার অ্যাওয়ারনেস। আমরা প্রায়ই চেষ্টা করতেছি, কারণ আমাদের কথা হচ্ছে যত বেশি প্রচার করব, মানুষকে বোঝাবো, তত বেশি মানুষ বুঝবে, রোগগুলোকে চিনবে, এবং ওরা চিনলে ওরা আসবে সাহায্যের জন্য, এবং আমরা সাহায্য করব, এভাবে আগে নিয়ে যাব। আর অ্যাথেনার লাস্ট একটা কথা শুধু এতটুকুই বলতে চাই, এই প্রতিষ্ঠান থেকে আমরা খুবই চেষ্টা করতেছি সমাজের বিভিন্ন স্তরের যে মানুষগুলো, যাদের কাছে পয়সা কম, তাদেরকে আমরা মিনিমাম একটা খরচ দিয়ে করার চেষ্টা করি, যারা অ্যাফোর্ড করতে পারে তাদেরকে আমরা করতে পারি। মোট কথা হচ্ছে গিয়ে আমরা কোনো রোগীকে ফিরাই না, এটা একটা বিরাট জিনিস আমরা বলেছি, এবং অ্যাথেনা এই জন্য কাজ করবে, ভবিষ্যতে করবে। আপনাদের দোয়া। অনেক ধন্যবাদ ভাই, এটা অসাধারণ উদ্যোগ এবং আপনাদের প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি শুভকামনা। দর্শক, আদরের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে পিতামাতার সচেতনতার বিকল্প কিছু নেই। শৈশব ও কৈশোর বয়সে সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে পিতামাতাকে। সন্তানকে প্রাধান্য দেওয়া, সন্তানের মনের কথা শোনা, তাদের চাওয়া পাওয়ার প্রতি নজর রেখে সঠিক দিক নির্দেশনা দিতে পারলেই সন্তান হয়ে উঠবে আপনার মনের মতো। আজকের এই পর্বের আলোচনা আপনার, আমাদের জন্য একটি দিক নির্দেশনা হতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।